সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শুভ সকাল। হেমন্তের শিশির ভেজা সকালে সবাইকে রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা অভিনন্দন। তোমরা কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। বর্তমান যে বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে আমি আশা করি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে সবাই বাসাতে অবস্থান করছো এবং তোমাদের যে অনলাইন ভিত্তিক যে ক্লাসগুলি হচ্ছে সেই ক্লাসগুলি তোমরা দেখছো এবং সেগুলি অনুসরণ করতেছো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যে প্রাণের কলেজ, তোমাদের যে প্রিয় কলেজ রাজশাহী কলেজের যে ঐতিহ্যবাহী যে কলেজটা, যে কলেজের পরপর বাংলাদেশের 4বার শ্রেষ্ঠ কলেজে রূপান্তরিত হয়েছে, সেই কলেজের আমি তোমাদের কলেজের যে মাঠের সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ স্লাইডে, সেটা হচ্ছে যে প্রথম বিজ্ঞান ভবন। এবং এই বিজ্ঞান ভবনের দ্বিতীয় তলায় ইতিহাস বিভাগ অবস্থিত। এই বিভাগে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে যেখানে ইতিহাস বিভাগের এখানে নেমপ্লেট আছে। তো এই ইতিহাস এই বিভাগটা এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় অবস্থিত। এখানে তোমাদের বিভাগের সব স্যারেরা থাকে। তোমরা যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, যে কোনো প্রয়োজনে ইতিহাস বিভাগের যে কোনো বিষয় জানার ক্ষেত্রে তোমরা ডিপার্টমেন্টে আসতে পারবে এবং স্যারদের কাছ থেকে বিভিন্ন জিনিসগুলি জানতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ইতিহাস বিভাগের ইতিহাস প্রথম পত্রের ক্লাসে আমি তোমাদের সাথে আছি। আমি রতনুদ্দিন আহমদ, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। তো আমি গত ক্লাসে তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল 1857 সালের স্বাধীনতা সংগ্রাম। এবং সেই বিষয়ে আমরা গত ক্লাসে এই সিপাহী বিদ্রোহের কারণ, সিপাহী বিদ্রোহের বিদ্রোহের বিস্তার, বিদ্রোহের দমন, এর ব্যর্থতার কারণ এবং এর গুরুত্ব এবং ফলাফল সম্পর্কে আলোচনা করছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আমাদের যে টপিকস সেটা হচ্ছে, আজকে আমরা শুরু করব তৃতীয় অধ্যায় এবং আমার এটা লেকচার নাম্বার 3। আজকে পাঠের শিরোনাম হচ্ছে লর্ড লিটন ও লর্ড রিপনের শাসনকাল। শিক্ষার্থীবৃন্দ, কি বললাম? লর্ড লিটন ও লর্ড রিপনের শাসনকাল, এই সম্পর্কে আমরা আলোচনা করব। তো আজকে আলোচনার শেষে আমরা যে বিষয়গুলি শিখবো আজকে, অর্থাৎ পাঠের যে শিখন ফল, সেটা হচ্ছে শিক্ষার্থীরা লর্ড লিটন ও লর্ড রিপন কে ছিলেন তা বলতে পারবে। 2 নাম্বার যেটা তোমাদের শিখন ফলে আছে, লিটনের শাসন সংস্কার সম্পর্কে বর্ণনা করতে পারবে। 3 নাম্বার, শিক্ষার্থীরা রিপনের সংস্কার সমূহ বিশ্লেষণ করতে পারবে। 4 নাম্বার শিখন ফলে যেটা আছে, রিপনের কৃতিত্ব মূল্যায়ন করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আলোচনা শেষে এই বিষয়গুলি আমরা ইনশাআল্লাহ জানতে পারবো। তো আজকের যে মূল যে পাঠ, আমরা লর্ড লিটন ও লর্ড রিপনের শাসনকালে যাওয়ার পূর্বে আমি তোমাদের আরেকটু পিছন থেকে যে কথাগুলো একটু বলে নিই। সেটা হচ্ছে যে গত যে ক্লাসে আমি আলোচনা করেছি 1857 সালে সিপাহী বিদ্রোহ এবং এই বিদ্রোহের যে বিস্তার এবং বিদ্রোহের যে শেষ পর্যন্ত ব্যর্থতা পর্যবেসিত হয় এবং এই বিদ্রোহকে যে ফলাফল গুরুত্ব আমরা আলোচনা করেছি। সেখান থেকে আমরা দেখতে পেয়েছি যে এই বিদ্রোহের ফলে, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসন ব্যবস্থা 1757 সাল থেকে 1857 সাল পর্যন্ত যে 100 বছর ব্যাপী তাদের যে বিভিন্ন অপশাসন, কুশাসন এবং তার ফলে এই দেশবাসীরা যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে তাদের যে ক্ষোভ এবং বিতৃষ্ণা এবং ঘৃণার সৃষ্টি হয়। এবং পরবর্তীতে তখন মূলত এই যুদ্ধকে কেন্দ্র করে, এই বিদ্রোহকে কেন্দ্র করে ব্রিটিশ সরকার তখন তাদের টনক নড়ে এবং তারা অনুধাবন করে যে ভারতবর্ষের মতো এত বড় একটা উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটা কোম্পানির হাতে শাসনভার রাখা মোটেও উচিত হবে না। তো সেই জন্য তারা ব্রিটিশ পার্লামেন্টে আইন পাশ করে 1858 সালে, যেটা ভারত শাসন আইন বলা হচ্ছে। এবং সেই আইনের মাধ্যমে তারা এদেশে শাসন কার্যে শাসনভার সরাসরি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট থেকে তারা সরাসরি ব্রিটিশ সরকার গ্রহণ করে। এবং সেই আইনের মাধ্যমে দেখা যাবে যে সেই আইনে বোর্ড অফ কন্ট্রোল এবং ডাইরেক্টর সভার বিলোপ সাধন করে তদস্থলে ভারত সচিবের পদ সৃষ্টি করা হয় এবং ভারত সচিবকে সাহায্য করার জন্য 15 সদস্য বিশিষ্ট একটি কাউন্সিল গঠন করা হয়। এবং সেই আইনের মাধ্যমে এই কথা উল্লেখ করা হয়েছে যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বিভিন্ন যে সময়ে এদেশের রাজা শাসকদের সাথে যে চুক্তিগুলি ছিল, সেই চুক্তিগুলি ব্রিটিশ সরকার সেগুলা অনুসরণ পূর্ণাঙ্গভাবে সেগুলো বাস্তবায়ন করবে। এবং সেই সময় মহারানী ভিক্টোরিয়া, অর্থাৎ তোমরা জানো যে মহারানী ভিক্টোরিয়া যিনি ইংল্যান্ডের রানী,
সে মহারানী ভিক্টোরিয়ার নামেই ভারত উপমহাদেশের শাসন কার্য পরিচালনা হবে এবং সেই মহারানী ভিক্টোরিয়াকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য ভাইসরয় পদ সৃষ্টি করা হয় এবং ভারত উপমহাদেশে যিনি প্রথম ভাইসরয় ছিলেন তার নাম হলো লর্ড ক্যানিং। কি বললাম শিক্ষার্থীবৃন্দ, যে ভারত উপমহাদেশের প্রথম যে ভাইসরয় ছিলেন তিনি হচ্ছেন লর্ড ক্যানিং। এবং সেই সময় মহারানী ভিক্টোরিয়া তিনি ভারতবাসীদের উদ্দেশ্যে দেশবাসীদেরকে নিশ্চয়তা দানের জন্য, বন্ধুত্বমূলক আচরণের জন্য এবং কিছু প্রতিশ্রুতিমূলক তিনি ঘোষণা বা বক্তব্য প্রদান করেন। এবং সেই ঘোষণার মধ্যে অন্যতম ছিল যে ব্রিটিশদের আর নতুনভাবে এদেশে রাজ্য বা সাম্রাজ্য বিস্তারের কোনো ইচ্ছে নাই। এবং তিনি বলেছিলেন যে ইতিমধ্যে যে দেশীয় রাজন্যবর্গের সাথে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে চুক্তিগুলি হয়েছিল সেগুলা এই ব্রিটিশ সরকার সে বিষয়গুলি পূর্ণভাবে বাস্তবায়ন করবে। এবং পূর্বের যে সত্য বিলাপ নীতি যেটা বাতিল করা হয়েছিল লর্ড ডালহৌসির সময়, এবং সেই সত্য বিলাপ নীতি উনি পুনঃ বহাল করেন এবং তিনি দত্তক পুত্র গ্রহণের অনুমতি প্রদান করেন। অন্যদিকে ব্রিটিশ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় এদেশে যে খ্রিস্টান মিশনারিদের যে তৎপরতা, তাদের যে ধর্ম প্রচারের এবং এদেশের হিন্দু মুসলমানদেরকে ধর্মান্তরকরণের যে প্রচেষ্টা, উনি সে তার ঘোষণায় এই দেশবাসীদের সেই পূর্ণ ধর্মের স্বাধীনতা এবং এই দেশবাসীদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা হবে না এই ধরনের মর্মে ঘোষণা প্রেরণ করেন। এবং তিনি ঘোষণা আরো উল্লেখ করেন যে ভারতবাসীদের যোগ্যতা, তাদের ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করা হবে। এই ধরনের গুরুত্বপূর্ণ কিছু আশ্বস্ত বা নিশ্চয়তামূলক তিনি সে ঘোষণা প্রদান করেন। এবং তারপরে সেই আইনের মাধ্যমে ভারত এদেশে যে ভাইসরয় যে পদ সৃষ্টি করা হয় এবং সেই ভাইসরয়ের মাধ্যমে তিনি এদেশে শাসন কার্য পরিচালনা করা শুরু করেন। এবং তিনি প্রথম যে ভাইসরয়, আমি যে কথা তো উল্লেখ করলাম তোমাদের, যে লর্ড ক্যানিং, ও লর্ড ক্যানিং এদেশে এসে তিনি শাসন কার্যে কিছু পরিবর্তন সাধন শুরু করেন। অর্থাৎ তিনি সামরিক বাহিনীতে পরিবর্তন শুরু করেন, শিক্ষা ক্ষেত্রে সংস্কার সাধন করেন, অন্যদিকে তিনি ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেন। এরকম বিভিন্ন রকম কার্যকলাপ বলে উনি তার শাসন সময় উনি শুরু করেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের যে মূল যে আলোচনা বিষয় আজকে আমরা সেই আলোচনা বিষয়ে আমরা যখন যাব, তোমাদের যে শিখন ফলের কথা আমি বলেছি সেই শিখন ফলের আলোকে আমরা একটু দেখি যে আজকে যে মূল আলোচ্য বিষয় আমাদের লর্ড লিটন ও লর্ড রিপনের শাসনকাল। তো প্রথমে আমরা একটু দেখব যে লর্ড লিটনের শাসনকাল, অর্থাৎ লর্ড লিটনের শাসনকালে তার যে গুরুত্বপূর্ণ মানে উল্লেখিত যে বিষয়গুলি বা সংস্কারগুলি, সেই বিষয়গুলি আমরা এখান থেকে আমরা আলোচনায় নিয়ে আসবো। তো প্রথমে আমরা একটু দেখি যে লর্ড লিটন 1876 থেকে 1880 সালে এই সময়ের মধ্যে ইনি এই উপমহাদেশে ভাইসরয় ছিলেন। লর্ড নর্থব্রকের পর লর্ড লিটন ভারতের ভাইসরয় নিযুক্ত হন। লর্ড লিটন তৎকালীন ইংল্যান্ডের রক্ষণশীল প্রধানমন্ত্রী ডিসরায়েলির খুব পছন্দের লোক ছিলেন। অর্থাৎ তৎকালীন যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ডিসরায়েলি তার খুব পছন্দের লোক ছিলেন লর্ড লিটন। তিনি ছিলেন প্রতিভাবান, বুদ্ধিদীপ্ত, সুবক্তা এবং একজন খ্যাতনামা সাহিত্যিক। তার শাসনামলে ইংল্যান্ডের পার্লামেন্টে রয়্যাল টাইটেল অ্যাক্ট পাশ হয়। কি বললাম শিক্ষার্থীবৃন্দ, যে রয়্যাল টাইটেল অ্যাক্ট নামে একটা অ্যাক্ট, সেটা ইংল্যান্ডের পার্লামেন্টে তার শাসনামলে পাশ হয়। এবং এই আইনে ব্রিটিশ পার্লামেন্ট ইংল্যান্ডের রানীকে ভারত সম্রাজ্ঞী বা কাইজার ই হিন্দ খেতাব প্রদান করা হয়। তাহলে শিক্ষার্থীদের একটু খেয়াল করো যে তার শাসনামলে ইংল্যান্ডের পার্লামেন্টে এখানে উল্লেখ করা হলো যে রয়্যাল টাইটেল অ্যাক্ট পাশ করা হয়। এবং এই আইনে ব্রিটিশ পার্লামেন্ট ইংল্যান্ডের রানীকে ভারত সম্রাজ্ঞী বা কাইজার ই হিন্দ এই উপাধি বা এই খেতাবে ভূষিত করেন আর কি। তো এটা হচ্ছে তার শাসনামলে একটা গুরুত্বপূর্ণ ঘটনা। তো তার শাসনামল বিভিন্ন ক্ষেত্রে যে দিকগুলি আছে সেটা আমরা একটু আলোচনায় নিয়ে আসবো। তো মূলত ভারত উপমহাদেশে তিনি কিন্তু একজন সাম্রাজ্যবাদী শাসক ছিলেন, ভাইসরয় ছিলেন। তার বিভিন্ন যে কার্যকলাপ বা তার যে বিভিন্ন নীতি, তার ফলে দেখা যায় যে তার সেই সাম্রাজ্যবাদীর বহিঃপ্রকাশ ঘটে তার কার্যকলাপের মধ্যে দিয়ে। তো তার প্রথমে আমরা একটু দেখবো যে তার শাসনামলের যে গুরুত্বপূর্ণ দিকগুলি, তার মধ্যে আছে প্রথমে লিটনের দুর্ভিক্ষ নীতি। কি বললাম শিক্ষার্থীবৃন্দ, তার দুর্ভিক্ষ নীতি।
তার শাসনামলে তো ভারতীয় উপমহাদেশের বিশেষ করে দক্ষিণ পশ্চিম অঞ্চলে এবং বিশেষ করে মাদ্রাজ অঞ্চলে ব্যাপক হারে দুর্ভিক্ষ দেখা দেয় এবং এই সময় প্রায় 50 লক্ষ লোক এই অঞ্চলে দুর্ভিক্ষে প্রাণ হারায়। কত বললাম শিক্ষার্থীবৃন্দ, যে 50 লক্ষ লোক এই সময় এই দেশে বা এই অঞ্চলে সে দুর্ভিক্ষে প্রাণ হারায়। তো এই দুর্ভিক্ষের নিরসন কল্পে অর্থাৎ এই দুর্ভিক্ষ যাতে ব্যাপকতা রূপ লাভ না করে সেজন্য তিনি একটা রিসার্চ স্ট্যাসির নেতৃত্বে এক স্থায়ী দুর্ভিক্ষ কমিশন গঠন করেন। সেটা হলো 1878 সালে। কত সালে বললাম শিক্ষার্থীবৃন্দ? 1878 সালে উনি রিসার্চ স্ট্যাসির নেতৃত্বে একটা দুর্ভিক্ষ স্থায়ী কমিশন গঠন করেন এবং এই কমিশন এই দেশে উপমহাদেশের দুর্ভিক্ষ নিরসন কল্পে কিছু স্থায়ী প্রস্তাবনা বা সুপারিশ পেশ করেন। সেই সুপারিশের মধ্যে প্রথমে যেটা উল্লেখ করা হয়েছে যে দুর্ভিক্ষ মোকাবেলার জন্য সরকারকে প্রতি বছর 1.5 কোটি টাকা রাজস্ব থেকে নির্দিষ্ট করে রাখতে হবে। কি বললাম শিক্ষার্থীবৃন্দ? যে দুর্ভিক্ষ মোকাবেলার জন্য সরকারকে প্রতি বছর 1.5 কোটি টাকা রাজস্ব থেকে নির্দিষ্ট করে রাখতে হবে। শিক্ষার্থীবৃন্দ সেই সময়, যেটা আমি 1878 সালে ঘটনা বলছি, সেই সময় কিন্তু 1.5 কোটি টাকা মানে অনেক বিশাল অঙ্কের টাকা। তো তাহলে এই পরিমাণ টাকা সে নির্দিষ্ট করে রাখতে হবে, এই ধরনের সুপারিশ সেই রিসার্চ স্ট্যাসির নেতৃত্বে যে কমিশন হয়েছিল সেই সুপারিশটা করেন। এবং এই সুপারিশের মধ্যে উল্লেখ আছে প্রতি প্রদেশে দুর্ভিক্ষ তহবিল গঠন করতে হবে। অর্থাৎ উপমহাদেশে যে বিভিন্ন প্রদেশগুলি আছে সে প্রত্যেকটা প্রদেশে আলাদা আলাদা দুর্ভিক্ষ তহবিল গঠন করতে হবে, সেটা সুপারিশের অন্যতম। 3 নম্বর সুপারিশ, দুর্ভিক্ষ মোকাবেলায় পর্যাপ্ত রেলপথ নির্মাণ ও খাল খননের উদ্যোগ গ্রহণ করতে হবে। অর্থাৎ সেই দুর্ভিক্ষ বা সে ত্রাণ তৎপরতা জোরদার করার নিমিত্তে মূলত বলা হচ্ছে যে পর্যাপ্ত যে রেলপথ নির্মাণ এবং খাল খননের মাধ্যমে এই ধরনের সমস্যা সমাধান করা সহজতর হবে। তো সেটাও এর অন্যতম সুপারিশ। 4 নম্বরের সুপারিশ উল্লেখ করা হয়েছে ত্রাণ কার্যে উপযুক্ত ও সক্ষম ব্যক্তিদের নিয়োগ দান করতে হবে। অর্থাৎ ত্রাণ কার্য যারা পরিচালনা করবেন সেই ব্যক্তিদের যারা সক্ষম এবং মানে দক্ষ বা কর্মক্ষম ব্যক্তি, এরকম ব্যক্তিদেরকে নিয়োগ দিতে হবে। এরপর 5 নম্বরে উল্লেখ করা হয়েছে দুর্ভিক্ষ সময় লোকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কি বললাম শিক্ষার্থীবৃন্দ? যে দুর্ভিক্ষ সময় যে যারা বেকার, যারা কাজের অভাবে যাদের জীবনযাত্রা নিম্নমানের হয়ে গেছে এবং তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। তো সেই ধরনের সুপারিশের মধ্যে অন্যতম। 6 নম্বরে দুর্ভিক্ষ এলাকায় পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ যে এলাকায় দুর্ভিক্ষ সেই এলাকায় পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা, এটাও সুপারিশের অন্যতম একটা দিক। 7 নম্বরে দুর্ভিক্ষে ক্ষতিগ্রস্ত মানুষদের শস্য বীজ এবং গবাদি পশু ক্রয়ের জন্য পর্যাপ্ত ঋণ দিতে হবে। অর্থাৎ যেসব লোক ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্ভিক্ষে তাদের জন্য শস্য বীজ ক্রয়, গবাদি পশু ক্রয়ের জন্য পর্যাপ্ত ঋণের ব্যবস্থা করতে হবে। তো এই ধরনের সুপারিশ কিন্তু যেই লর্ড লিটনের সময় যে দুর্ভিক্ষ কমিশন গঠন করা হয়েছিল সে কমিশনের সুপারিশগুলি করেন এবং তার শাসনামলে দেখা যাবে যে এই সুপারিশগুলি পুঙ্খানুভাবে বাস্তবায়নের চেষ্টা করা হয়। তাহলে এই দিক দিয়ে এই তার সেই দুর্ভিক্ষ নীতিটা এই উপমহাদেশের এদেশের দুর্ভিক্ষ নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলে আমরা বলতে পারি। শিক্ষার্থীবৃন্দ, পরের যে পয়েন্ট আছে অর্থাৎ লর্ড লিটনের শাসন সংস্কারের আরেকটা উল্লেখযোগ্য দিক হচ্ছে তার আর্থিক নীতি। কি বললাম শিক্ষার্থীবৃন্দ? যে আর্থিক নীতি ক্ষেত্রে লর্ড লিটন কি কি কাজ করছিলেন সেটা আমরা এগুলো করব। লর্ড লিটন আর্থিক ক্ষেত্রে অবাধ বাণিজ্য নীতি অনুসরণ করেন। অর্থাৎ তিনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অবাধ নীতি অনুসরণ করেন এবং এক্ষেত্রে তার সময় দেখা যায় যে এই অঞ্চলে বিভিন্ন প্রদেশে বিভিন্ন অঞ্চলে যে লবণ করের ক্ষেত্রে একটা অসমতা বিরাজ করতেছিল। অর্থাৎ বিভিন্ন প্রদেশে ভিন্ন ভিন্ন হারে লবণ কর আদায় করা হতো। তো তিনি এই তার শাসনামলে কি করেন যে এই বিভিন্ন প্রদেশের যে লবণ করের যে অসমতা সেটা দূর করে সকল অঞ্চলের একটা লবণ করের ক্ষেত্রে সমতা স্থাপন করেন। এটা তার একটা গুরুত্বপূর্ণ অবদান হিসেবে আমরা বলতে পারি। এবং সেই সময় তিনি 29 প্রকার শিল্প বিভিন্ন দ্রব্যের শুল্ক হ্রাস করেন। বিশেষ করে চিনি শিল্পের এবং অন্যান্য মোটা বিভিন্ন কাপড় শিল্পের সে শুল্ক হ্রাস করেন
এভাবে তিনি তার অবাধ বাণিজ্য নীতি প্রসার করেন। ইংল্যান্ড থেকে সে সময় আমদানিকৃত মোটা কাপড়ের উপর শতকরা 5% আমদানি শুল্ক হ্রাস করেন। অর্থাৎ ইংল্যান্ড থেকে যে আমদানি মোটা যে কাপড়গুলি আমদানি করা হতো, সেই আমদানি কাপড়ের উপর উনি শতকরা 5% আমদানি শুল্ক হ্রাস করেন। কিন্তু এখানে দেখা যায় যে এই হ্রাসকরণের ফলে যেটা হয় যে ইংল্যান্ড থেকে ব্যাপক হারে উৎপন্ন সে মোটা কাপড় সমগ্র এদেশে বাজার সয়লাভ হয়ে যায়, এবং এক্ষেত্রে দেশীয় যে উৎপন্ন যে সামগ্রী অর্থাৎ ক্ষুদ্র কুটির শিল্পের যে কাপড় যেগুলো উৎপাদন হতো সেগুলো কিন্তু মানে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। অর্থাৎ তারা কিন্তু আর তাদের সেই বিশেষ করে মানে ক্ষুদ্র কুটির শিল্পের যারা মালিক এবং যারা সে কর্মকার বা তাঁতি শ্রমিক, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এবং এদের জীবনযাত্রা নিম্ন মানের দিকে যায়। তো এর নিরসনের জন্য পশ্চিমবঙ্গের সে মিল মালিকেরা সেই ভাইসরয়ের কাছে নিবেদন করেন এবং সেই তাদের বিদেশ থেকে সে মোটা কাপড় বা কম শুল্কে আমদানি করা নিষিদ্ধকরণের জন্য তারা সরকারের কাছে নিবেদন করেন। কিন্তু সরকার তাদের এই সেই কথা কর্ণপাত করেন না। ফলে দেখা যায় যে এদেশে শিল্প, ক্ষুদ্র কুটির শিল্পগুলি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এবং শ্রমিকদের জীবনযাত্রা তারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, তাদের অর্থনৈতিক অবস্থা নিঃস্ব হয়ে পড়ে। তাহলে এই দিক দিয়ে তার কিন্তু এই আর্থিক নীতি কিন্তু মূলত দেখা যাচ্ছে যে একটা সাম্রাজ্যবাদী নীতিরই একটা বহিঃপ্রকাশ ঘটে তার এই বিষয়গুলো থেকে আমরা সেটা বুঝতে পারতেছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা লর্ড লিটনের যে দুর্ভিক্ষ নীতি দেখলাম এবং তার আর্থিক নীতির যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা দেখলাম। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এর পরের অংশে যাব যে লিটন প্রাদেশিক ব্যয় নির্বাহের জন্য অর্থাৎ ভূমি রাজস্ব ও আবগারি শুল্কের আয় প্রাদেশিক সরকারের হাতে ছেড়ে দেন। অর্থাৎ প্রত্যেকটা প্রদেশের যে সরকার আছে, গভর্নর আছে, সেই সরকারের বা গভর্নরের সেই এলাকার ব্যয় নির্বাহের জন্য বিভিন্ন যে উন্নয়নমূলক ব্যয়, বিভিন্ন যে ক্ষেত্রে যে ব্যয়গুলি আছে সেগুলো নির্বাহের জন্য তিনি কি করেন যে ভূমি যে রাজস্ব ও আবগারি শুল্কর যে আয়গুলি ছিল সেগুলো সেই প্রদেশের সরকারের হাতে ছেড়ে দেন। আবার অন্যদিকে প্রদেশগুলিতে কেন্দ্রীয় তহবিল থেকেও বার্ষিক একটা আর্থিক বরাদ্দ দেওয়ারও ব্যবস্থা তিনি করেন। তাহলে দেখা যাচ্ছে যে প্রাদেশিক সরকারের ব্যয়ভার নির্বাহের জন্য বিভিন্ন তাদের যে বাজেটগুলি করা হয় সে বাজেটের বিভিন্ন ব্যয়ভার নির্বাহের জন্য কেন্দ্র থেকেও লর্ড লিটন তার সে বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করেন। এটা তো সে আর্থিক নীতিরই একটা অংশ হিসাবে পরিচিত। তো তাহলে এই ছিল তার মোটামুটি আর্থিক নীতির সেই বিভিন্ন দিকগুলি আমরা যেটা অলরেডি দেখলাম। আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। এরপরে আমরা যাব যে সাম্রাজ্যবাদী শাসন নীতি, অর্থাৎ লর্ড লিটনের যে সাম্রাজ্যবাদী শাসনের যে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি এবং এর মাধ্যমে তাকে আমরা যে সাম্রাজ্যবাদী শাসক হিসাবে বলতে পারি, তার মধ্যে যে বিষয়গুলি উল্লেখ ছিল, প্রথমত 1876 সালে লিটন সরকারি এক আদেশ বলে আইসিএস পরীক্ষার্থীদের বয়স সীমা 21 থেকে কমিয়ে 19 বছর করে। কি বললাম শিক্ষার্থীবৃন্দ, যে আইসিএস যেটা ইন্ডিয়ান সিভিল সার্ভিস যেটা পরীক্ষা এবং যে পরীক্ষার মাধ্যমে উচ্চ পদগুলিতে সেই মানে নিয়োগ দান করা হয়, যেটা এখন আমাদের বাংলাদেশে তোমরা জানো যে বিসিএস পরীক্ষা এবং যে পরীক্ষা বাংলাদেশ যেটা সিভিল সার্ভিস পরীক্ষা এবং যে পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে উচ্চ পদগুলিতে সে নিয়োগের ব্যবস্থা করা হয়। তো সেই সময় আইসিএস পরীক্ষা ছিল। এখন তিনি একটা আদেশ বলে এখানে একটা আইন জারি করলেন যে পরীক্ষার্থীদের বয়স সীমা 21 থেকে কমিয়ে 19 বছর করে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি এখানে দেখো, খেয়াল করো যে বয়স কিন্তু কমিয়ে দেওয়া হলো, 21 থেকে কমিয়ে কি করা হলো যে 19-এ নিয়ে আসা হলো, 21 থেকে কমিয়ে 19 বছরে। তো স্বাভাবিকভাবেই যে সকল যারা মানে চাকরি প্রার্থী যারা পরীক্ষার্থী তারা সবাই চায় যে চাকরি বয়স বাড়ালে তাদের জন্য সুবিধাজনক এবং তারা আরো সুযোগগুলি সৃষ্টি হয় পরবর্তী পরীক্ষা দেওয়ার। কিন্তু দেখা যাচ্ছে যে এই আইনের মাধ্যমে সে বয়স বৃদ্ধি না করে বরং সে বয়স তাদেরকে কমিয়ে দেওয়া হলো এবং তার ফলে কিন্তু এদেশে যারা শিক্ষিত সমাজ, যারা বেকার যুবক, যারা ছাত্র সমাজ, তারা কিন্তু এই আদেশের বিরুদ্ধে তারা আন্দোলনে নামলো এবং সে সময় বিশেষ করে ভারত সভার যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভারত সভার যিনি নেতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে এই নিয়মের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে তোলেন এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে দিল্লি, এলাহাবাদ,
তারপরে লাহোর, নাগপুর, এরকম বিভিন্ন অঞ্চলের মানে সে সফর করে জনমত সৃষ্টি করে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন এবং এই আইন বাতিলের জন্য সরকারের কাছে আবেদন করেন এবং এই কথা উল্লেখ করেন যে ইংল্যান্ডের মতো এবং ইংল্যান্ডের মানে সঙ্গে একই সাথে এই উপমহাদেশীয় আইসিএস পরীক্ষা গ্রহণের জন্য উনি আবেদন করেন এবং জনমত গঠন করে এর বিরুদ্ধে রাজপথে নামেন। কিন্তু তার সেই বিষয়গুলি কিন্তু সরকার কর্ণপাত করেন না। অর্থাৎ লর্ড সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন এবং এ দেশবাসীর যে আন্দোলন এর বিরুদ্ধে সরকার কিন্তু বা লর্ড লিটন সেটা কিন্তু কোনো কর্ণপাত করেন না। তবে সরকার এক্ষেত্রে যেটা করে সেটা হচ্ছে যে এই আইনে কিছুটা সংস্কার নিয়ে আসে এবং সেখানে উল্লেখ করে যে সেটা হলো 1879 সালে সেখানে উল্লেখ করে যে ভারতীয় উপমহাদেশে যত সংখ্যক আইসিএস অফিসার নিয়োগ করা হবে তার 1/6 অর্থাৎ 6 ভাগের 1 ভাগ সেই এই উপমহাদেশের নাগরিকদের মধ্যে থেকে নিয়োগ করা হবে এবং সেখানে দেখা যায় যে যারা নিয়োগপ্রাপ্ত হবেন তাদেরকে সে বড়লাটে শাসন পরিষদের অনুমোদন নিতে হতো। কিন্তু এক্ষেত্রে দেখা যায় যেত যে সেই সময় যারা উচ্চ বা অভিজাত বংশীয় যারা পরিবারে যারা সন্তান এবং সে ধনাঢ্য পরিবারের যারা সন্তান তারাই কিন্তু মূলত শুধু এই সুবিধাটা মানে পেত। কিন্তু সে সময় যে মহারানী ভিক্টোরিয়ার যে ঘোষণা ছিল সে ঘোষণার মধ্যে কিন্তু এই ধরনের কোনো উল্লেখ ছিল না এবং তিনি বলেছিলেন যে যোগ্যতা অনুযায়ী ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে এই উপমহাদেশের চাকরি প্রার্থীদের চাকরির ব্যবস্থা করা হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে শুধু অভিজাত এবং ধনাঢ্য পরিবারে যারা তারাই শুধু সেই বড়লাটে শাসন পরিষদের অনুমোদন মাধ্যমে সেই চাকরি মানে পেতেন। তো তাহলে এর বিরুদ্ধে কিন্তু এই দেশবাসীরা ক্ষোভের সৃষ্টি হয়। তো সেই জন্য এই সাম্রাজ্যবাদী নীতির এরকম বহিঃপ্রকাশ এই দেশবাসীরা সেই রাজপথে তাদের মাধ্যমে তার সে জানিয়ে দেয়। তো অন্যদিকে আবার দেখা যাবে যে এই সাম্রাজ্যবাদী নীতি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে 1878 সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট জারি করে দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রকে দমন করেন। কি বললাম শিক্ষার্থীবৃন্দ? যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট জারি করে দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রকে দমন করেন, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে সংবাদপত্র দমন আইন। তো শিক্ষার্থীবৃন্দ এখান থেকে তোমাদের একটা 1 মার্কের প্রশ্ন অনেক সময় জ্ঞানের প্রশ্ন হয়, যে জ্ঞানমূলক প্রশ্নের, সেটা হচ্ছে যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে জারি করেন? তাহলে উত্তর কি হবে? লর্ড লিটন। তাহলে উত্তর কি হবে শিক্ষার্থীবৃন্দ? লর্ড লিটন। সেটা কত সালে জারি করা হয়? 1878 সালে। অর্থাৎ এই আইনের মাধ্যমে যে কাজটা করা হয় যে সে সময়ে লর্ড লিটনের সময়ে তার যে স্বৈরাচারী শাসনমূলক কার্যকলাপ এবং সেই সময় দক্ষিণ ভারতে বা পশ্চিম ভারতে যে ব্যাপক হারে যে দুর্ভিক্ষ এবং দুর্ভিক্ষের ব্যাপক হারে লোকের প্রাণহানি, আবার অন্যদিকে অতিরিক্তভাবে কৃষকদের উপর কর আরোপ করা, আবার অন্যদিকে যে ভারত মহারানী ভিক্টোরিয়াকে যখন ভারত সম্রাজ্ঞী হিসাবে ঘোষণা করা হলো ব্রিটিশ পার্লামেন্ট থেকে এবং সেই অনুষ্ঠান অভিষেককে উনি অনুষ্ঠানের মাধ্যমে অর্থাৎ ভারতের দিল্লির দরবারে সে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এবং ব্যাপক ব্যয় করে সেখানে সেই অভিষেক উনি ঘোষণা করেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই ধরনের তার যে ব্যয় এবং অন্যদিকে তার স্বৈরাচারী কার্যকলাপ এবং অন্যদিকে যে তার যে সংবাদপত্র দমন আইন, এগুলো যখন ঢালাওভাবে এদেশের পত্রিকায় প্রকাশিত হচ্ছিল, এদেশের মানে মানে পত্রিকা যখন আসতেছিল, তখন তার মধ্যে অর্থাৎ ব্রিটিশ সরকারের মধ্যে এবং লর্ড লিটনের মধ্যে এরকম আশঙ্কা সৃষ্টি হয় যে এই ধরনের ঢালাওভাবে যখন এই সংবাদগুলি যখন প্রচারিত হতে আসে এবং যখন এই দেশবাসীরা যখন এটা পড়বে জানবে, তখন তাদের এদেশবাসীরা ব্রিটিশদের বিরুদ্ধে রাজপথে নামবে এবং তারা আন্দোলনে নামবে এবং সেই জন্যই তাদের জাতীয়তাবাদী আন্দোলন সৃষ্টি হবে। তো এই ধরনের আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য তিনি কিন্তু মূলত এই সংবাদপত্র দমন আইন যেটা 1878 সালে যেটা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বলা হচ্ছে সেটা জারি করলেন এবং এই আইনে বললেন যে দেশীয় ভাষায় কোনো প্রকাশিত কোনো সংবাদপত্র সরকারের কোনো সমালোচনা করতে পারবে না এবং এই অজুহাতে সেই সময় এদেশের অনেক সংবাদপত্রকে উনি বন্ধ করে দেন বা মানে সে সংবাদপত্রের সে কারখানা মানে বাজেয়াপ্ত করে দেন। তাহলে এই ধরনের তার কিন্তু এটা কিন্তু মূলত তার সাম্রাজ্যবাদী শাসনেরই কিন্তু একটা অংশ। তো তাহলে এইভাবে সংবাদপত্র উনি মানে দমন করলেন তার সে আইন জারি করে। অন্যদিকে তার সাম্রাজ্যবাদী অংশের আর একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল, সেটা হলো অস্ত্র দমন আইন। কি বললাম শিক্ষার্থীবৃন্দ?
অস্ত্র দমন আইন, অর্থাৎ তিনি আরেকটা আইন জারি করলেন যে এদেশীয় কোনো নাগরিক যদি তাদের কাছে যদি অস্ত্র রাখতে চায় তবে তাদেরকে সরকারের কাছ থেকে লাইসেন্স গ্রহণ করতে হবে। অর্থাৎ নিজের কাছে অস্ত্র রাখতে হলে তাদেরকে সরকারের কাছ থেকে লাইসেন্স গ্রহণ করতে হবে। কিন্তু অন্যদিকে যারা ইউরোপীয় নাগরিক, যারা ব্রিটিশ নাগরিক, তাদের কিন্তু এরকম লাইসেন্সের প্রয়োজন হতো না। এখানে উল্লেখ্য আরো যে বিষয় যে সংবাদপত্র দমন আইন শুধু এই দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, অন্যদিকে ইংরেজি ভাষায় ভাষায় যে প্রকাশিত সংবাদপত্র তার ক্ষেত্রে কিন্তু এই আইন জারি করা হয় না। তাহলে একই দেশে যে এরকম বৈষম্যমূলক নীতি, এই সে সংবাদপত্র দমন আইন এবং অস্ত্র দমন আইন, এর ফলে কিন্তু এই দেশবাসীরা সেই লর্ড লিটনের এই ধরনের আইনের ফলে তারা বিক্ষোভে ফেটে পড়ে এবং তারা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা রাজপথে বিভিন্ন জায়গাতে আন্দোলন সংগ্রাম, সভা সমাবেশ, মিছিল মিটিং শুরু করে। তাহলে এইভাবে দেখা যায় যে তার সাম্রাজ্যবাদী নীতির কারণে এই উপমহাদেশের তার যে শাসন ব্যবস্থা এবং তার এই শাসন কার্যের ফলে এই দেশবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং মূলত তার এই কার্যকলাপে মূলত এদেশে ব্রিটিশ সাম্রাজ্যবাদীকে আরো জোরদার করে। তো তাহলে আমরা শিক্ষার্থীবৃন্দ আমরা একটু মোটামুটি লর্ড লিটনের শাসন ব্যবস্থার বিভিন্ন যে দিকগুলি, সেই দিকগুলি আমরা একটু দেখে নিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এখান থেকে লর্ড লিটনের যে সাম্রাজ্যবাদী যে আমি যে একমার্কে যে প্রশ্নগুলি বললাম কি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে জারি করেন, সেটা হচ্ছে লর্ড লিটন। সংবাদপত্র দমন আইন কত সালে জারি করা হয়? উত্তর হবে 1878 সালে। এরপরে এখান থেকে যেটা তোমাদের উল্লেখ করার মতো বিষয় ছিল যে দুর্ভিক্ষ মানে যে নীতি, সেটা কত সালে হয়েছিল সেটা তোমাদের উল্লেখ করেছি। তো এখান থেকে তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো এরপরে আমরা যাব আমাদের যে পরের যে অংশটা, লর্ড রিপন। কি বললাম শিক্ষার্থীবৃন্দ? লর্ড রিপনের যে শাসনকাল, তার সে শাসনকাল 1880 থেকে 1884। কত বললাম? 1880 থেকে 1884। লর্ড লিটনের পর লর্ড রিপন ভারতের ভাইসরয় নিযুক্ত হন। লর্ড রিপন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী গ্লাডস্টোনের উদারনৈতিক দলের সদস্য ছিলেন। তার শাসনকাল ভারতে ব্রিটিশ শাসনের ইতিহাসে শান্তি প্রতিষ্ঠা এবং বিভিন্ন সংস্কারমূলক কাজের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। একজন শান্তিপ্রিয় ও উদারপন্থী শাসক হিসাবে তিনি ছিলেন সাম্রাজ্যবাদী নীতির ঘোর বিরোধী। ভারতবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতি তিনি শ্রদ্ধাশীল ছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটু খেয়াল করে দেখো যে লর্ড রিপন যিনি 1880 সালে এই উপমহাদেশে ভাইসরয় হিসেবে যিনি নিযুক্ত হন, আগমন করেন, তিনি ছিলেন লর্ড ইংল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী গ্লাডস্টোনের উদারনৈতিক দলের সদস্য এবং তার শাসনকাল এদেশে শান্তি প্রতিষ্ঠা এবং বিভিন্ন সংস্কারমূলক কাজের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য, যেটা উল্লেখ করলাম। এবং তিনি ছিলেন কিন্তু লর্ড লিটনের সম্পূর্ণ বিপরীত চরিত্রের অধিকারী। অর্থাৎ তিনি লর্ড লিটন যেমন ছিলেন সাম্রাজ্যবাদী, কিন্তু অন্যদিকে লর্ড রিপন ছিলেন এই দেশবাসীর প্রতি তাদের যে শ্রদ্ধাবোধ তার এবং এদেশবাসীর প্রতি যে ভালোবাসা এবং এদেশের মানুষদের কল্যাণের নিমিত্তে তিনি কিন্তু তার দায়িত্ব পালন করেন এবং ভারতবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতি তিনি খুব শ্রদ্ধাশীল ছিলেন। তো তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে লর্ড রিপন ছিলেন একজন উদারপন্থী শাসক এবং তার শাসনামল কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য খুবই উল্লেখযোগ্য। তার মধ্যে প্রথমে আছে 1 নম্বরে উদারনৈতিক আইনসমূহ। অর্থাৎ তার শাসনামলে যে তিনি প্রথমে দেশে এসেই, অর্থাৎ তিনি কলকাতায় এসেই তিনি সেখানে একটা মন্তব্য করেন। তিনি যে কথা বলেছিলেন, জাজ মি বাই মাই অ্যাক্টস এন্ড নট বাই মাই ওয়ার্ডস। অর্থাৎ আমাকে আমার কাজের দ্বারা বিচার করুন, আমার কথার দ্বারা না। তাহলে এই ধরনের একটা উনি ঘোষণা প্রথমে কলকাতায় এসে উচ্চারণ করলেন এবং তিনি এসে দেখলেন যে দেশবাসীর মধ্যে লক্ষ্য করলেন যে তার পূর্ববর্তী যে ভাইসরয় লর্ড লিটনের যে বিভিন্ন সাম্রাজ্যবাদী নীতির কারণে, বিশেষ করে সংবাদপত্র দমন আইন এবং অস্ত্র দমন আইন, এসবের কারণে এই দেশবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তিনি সেই ক্ষোভ নিরসনের জন্য প্রথমে যে কাজটা করলেন, 1882 সালে তিনি সেই সংবাদপত্র দমন আইন এবং অস্ত্র দমন আইন লোপ করলেন, অর্থাৎ বাতিল করলেন এবং বাতিল করে তিনি পুনরায় দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলিকে সেই স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার দিলেন। তাহলে এটা তার কিন্তু শাসন ব্যবস্থার প্রথমে কিন্তু এদেশের মানুষদের কাছে জনপ্রিয়তা
তিনি লাভের জন্য বা জনপ্রিয়তা সৃষ্টির জন্য করার জন্য তার এরকম পদক্ষেপ তিনি গ্রহণ করলেন। তাহলে সংবাদপত্র দমন আইন যেটা পূর্বে ছিল এবং অস্ত্র দমন আইন সেটা কি করলেন, বাতিল করলেন এবং দেশীয় ভাষায় যে প্রকাশিত সংবাদপত্রগুলিকে আবার পুনঃস্বাধীনতা দিলেন আর কি। তাহলে এটা কিন্তু তার উদারনৈতিক শাসন ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ সংস্কার। আচ্ছা, এরপরে তিনি তার যে 2 নম্বর যে সংস্কার ছিল সেটা হচ্ছে প্রথম কারখানা আইন। প্রথম কারখানা আইন অর্থাৎ তিনি এই দেশে এসে এই দেশের যে কারখানা শিল্প কারখানার ক্ষেত্রে যে অচল অবস্থা বা শিল্প কারখানার ক্ষেত্রে যে অনিয়ম ছিল সেগুলো দূর করার তিনি নিজেকে আত্মনিয়োগ করেন। সেক্ষেত্রে উনি 1881 সালে লর্ড রিপনের উদ্যোগে ভারতে প্রথম কারখানা আইন গৃহীত হয় এবং বিপজ্জনক যে যন্ত্রপাতি সেটা বেড়া দিয়ে ঘিরে রাখা বাধ্যতামূলক করা হয় এবং সে সময় সেই কারখানাগুলিতে শিশু শ্রম, বিশেষ করে 7 বছরের নিচে যারা শিশু তাদের শিশু শ্রম নিষিদ্ধ করা হয়। 7 থেকে 12 বছরের বয়সে যারা শিশু, যারা শ্রমিক, তাদেরকে কাজের একটা সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়, অর্থাৎ সেই দৈনিক 8 ঘন্টা কাজের সেই সময় নির্ধারণ করে দেওয়া হয়। অন্যদিকে সেই কারখানাগুলিকে বিপজ্জনক যন্ত্রপাতি বেড়া দ্বারা ঘিরে রাখা বাধ্যতামূলক করা হয় এবং এসব কাজগুলি সঠিকভাবে হচ্ছে কিনা সেগুলো তদারকি করার জন্য একজন ফ্যাক্টরি পরিদর্শক নিযুক্ত করা হয়। অর্থাৎ তারা মূলত এই কারখানা করতে একটা সুশৃঙ্খল বা একটা কি বলবো যে একটা নিয়ম কানুন চালু করা হয় এই তার ভাইসরয় থাকাকালীন অবস্থাতে। তো তাহলে এইভাবে তার কারখানা আইনটাও তার শাসন সংস্কারের একটা গুরুত্বপূর্ণ দিক হিসাবে পরিচিত। 3 নম্বরে তার যে সংস্কারগুলি আছে তার মধ্যে শুল্ক ও রাজস্ব সংক্রান্ত সংস্কার। কি বললাম শিক্ষার্থীবৃন্দ? শুল্ক ও রাজস্ব সংক্রান্ত সংস্কার। অর্থাৎ তিনি এদেশে এসেই এদেশের যে আর্থিক অবস্থা তার সময় সচ্ছল ছিল এবং তিনি এসেই তার পূর্বের যে ভাইসরয় লর্ড লিটনের সেই অনুষ্ঠিত অবাধ বাণিজ্য নীতি তিনি অনুসরণ করেন এবং তিনিও বিভিন্ন রকম দ্রব্যের উপর আমদানি শুল্ক হ্রাস করেন, বিশেষ করে চিনির শিল্পের উপর এবং মোটর শিল্পের উপর, মোটর কাপড়ের শিল্পের উপর আমদানি শুল্ক হ্রাস করেন এবং তিনি তার সময় যে বিভিন্ন সময় যে লবণ করের যে অসমতা সেগুলো তিনি দূর করেন। অন্যদিকে তিনি চিরস্থায়ী বন্দোবস্ত পরিবর্তনের সাধনেরও তিনি চেষ্টা করেন। অর্থাৎ তোমরা যে চিরস্থায়ী বন্দোবস্ত কথা জানিয়েছ 1793 সালে যেটা লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেছিলেন, তো লর্ড রিপন এদেশে এসে সেই চিরস্থায়ী বন্দোবস্তের ক্ষেত্রে নিয়ে কিছু পরিবর্তন সাধনের চেষ্টা করেন এবং তিনি এই মত প্রকাশ করেন যে জমিদারদের সাথে জমি বন্দোবস্ত চিরস্থায়ী হলেও জমির উৎপাদন হ্রাস বৃদ্ধির সঙ্গে সঙ্গেও খাজনার পরিমাণ হ্রাস বৃদ্ধি করা প্রয়োজন। ইনি কিন্তু এইভাবে ব্যক্ত করেন এবং সেটা বাস্তবায়নের জন্য চেষ্টা করেন। কিন্তু দেখা যায় যে সে সময়ে ভারত সচিবের বিরোধিতার কারণে এবং এদেশের যারা ইংরেজ আমলা তাদের বিরোধিতার কারণে তার সেই কাজটা আর সম্পন্ন করা সম্ভব হয়নি। এবং এটা যদি সম্ভব হতো তাহলে সেক্ষেত্রে দেখা যেত যে চিরস্থায়ী বন্দোবস্তের যে একটা ত্রুটি ছিল সেটা একটা সমস্যা বা ত্রুটি দূর হতো। তো যাই হোক, এইভাবে তার এটা ছিল শুল্ক রাজস্ব সংক্রান্ত সংস্কারের এই বিষয়গুলি উল্লেখযোগ্য। এরপরে আমরা তার দেখব যে 4 নম্বর পয়েন্টে শিক্ষা সংস্কার। কি বললাম শিক্ষার্থীবৃন্দ? যে লর্ড রিপনের শিক্ষা সংস্কারের মধ্যে যে বিষয়গুলি উল্লেখযোগ্য ছিল যে তিনি এদেশে আসার পূর্বে 1854 সালে যে লর্ড ডালহৌসির সময়ে একটা উডের ডেসপাস নামে একটা শিক্ষা কমিশন ছিলেন এবং সেই শিক্ষা কমিশনের যে রিপোর্টগুলি ছিল তার ভিত্তিতে এদেশের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হচ্ছিল। কিন্তু তিনি 1882 সালে তিনি এদেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করেন এবং স্যার উইলিয়াম হান্টারের নেতৃত্বে একটা শিক্ষা কমিশন গঠন করেন। কার নেতৃত্বে বললাম শিক্ষার্থীবৃন্দ? স্যার উইলিয়াম হান্টারের নেতৃত্বে 1882 সালে হান্টার শিক্ষা কমিশন উনি গঠন করেন এবং এই কমিশন এদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ বা এদেশের প্রস্তাবনা উত্থাপন করেন। তার মধ্যে অন্যতম ছিল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার জন্য বিদ্যালয় স্থাপনের দায়িত্ব স্থানীয় লোকাল বোর্ড, মিউনিসিপ্যালিটি ও কর্পোরেশনের হাতে ন্যস্ত করার সুপারিশ করেন। প্রাদেশিক সরকারের রাজস্বের একাংশ প্রাথমিক শিক্ষার জন্য ব্যয় করার সুপারিশ করা হয়।
মাধ্যমিক শিক্ষার জন্য যে গ্র্যান্ট ইন এইড প্রথা যেটা চালু আছে তার জন্য সন্তোষ প্রকাশ করা হয়। 3 নম্বরে যেটা উল্লেখ করা হয়েছে যে বৃত্তি শিক্ষা যথা বাণিজ্য কারিগরি শিক্ষার জন্য বিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়। উচ্চ শিক্ষার উপর থেকে সরকারি নিয়ন্ত্রণ প্রত্যাহার করার সুপারিশ করা হয়। 5 নম্বরে বিদ্যালয়ে নৈতিক শিক্ষাদান স্ত্রী শিক্ষা ও মুসলিম শিক্ষার উন্নতির জন্য সুপারিশ করা হয়। তো তাহলে দেখা যাচ্ছে যে তার যে শাসনামলে উইলিয়াম হান্টারের যে নেতৃত্বে যে শিক্ষা কমিশন গঠন হলো, সেই শিক্ষা কমিশন এদেশের শিক্ষার উন্নয়নের জন্য এই জাতীয় যে সুপারিশগুলি যেটা আমি উল্লেখ করলাম, যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার জন্য বিদ্যালয় স্থাপনের দায়িত্ব স্থানীয় লোকাল বোর্ড ও মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের হাতে ন্যস্ত করার সুপারিশ করা হয়। প্রাদেশিক সরকারের রাজস্বের একাংশ প্রাথমিক শিক্ষার জন্য ব্যয় করার সুপারিশ করা হয়। বৃত্তি শিক্ষা যথা বাণিজ্য কারিগরি শিক্ষার জন্য বিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়। উচ্চ শিক্ষার উপর থেকে সরকারি যে নিয়ন্ত্রণ সেটা প্রত্যাহার করার সুপারিশ করা হয় এবং বিদ্যালয়ে নৈতিক শিক্ষাদান স্ত্রী শিক্ষা ও মুসলিম শিক্ষার উন্নতির জন্য সুপারিশ করা হয়। তাহলে এই যে জাতীয় যে সুপারিশগুলি হান্টার কমিশনে, এবং এই সুপারিশগুলি লর্ড লিপনের শাসনামলে কিন্তু সেই বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করা হয়। তাহলে এটাও তার কিন্তু শাসনামলের শাসন সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক হিসেবে আমরা কিন্তু উল্লেখ করতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা তার যে প্রথমেই যে আমরা যে কয়টা বিষয়গুলো আলোচনা করলাম অলরেডি, যে প্রথম কারখানা আইন, এরপরে তার প্রথম উদারনীতিক আইনসমূহ, 2 নম্বরে প্রথম কারখানা আইন, 3 নম্বরে শুল্ক রাজস্ব সংক্রান্ত সংস্কার দিকগুলি আলোচনা করেছি, তারপরে শিক্ষা সংস্কারের যে পয়েন্টগুলি সেটা উল্লেখ করলাম তোমাদের সামনে, এবং এরপরে যেটা আছে তার স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা প্রবর্তন। যে তোমরা খেয়াল করো যে 5 নম্বরে যেটা আছে স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা প্রবর্তন, এটাও তার কিন্তু শাসন সংস্কারের এক সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। এবং তিনি ছিলেন এদেশে স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থার স্বপ্নদ্রষ্টা। কি বললাম শিক্ষার্থীবৃন্দ, যে তিনি ছিলেন উপমহাদেশের স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থার স্বপ্নদ্রষ্টা, এবং তিনি এই মত অভিমত প্রকাশ করেন যে এদেশের স্থানীয় স্বায়ত্ত শাসনের ক্ষেত্রে যদি তাদেরকে কিছু যদি সুযোগ সুবিধা বা অধিকার দেওয়া হয় এবং আমলাতন্ত্রদের যদি হস্তক্ষেপ রদ করা হয়, তবেই কিন্তু এদেশবাসীরা সুচারুরূপে এবং সুন্দরভাবে এদেশের শাসন কার্য পরিচালনা করতে পারবে। তাহলে এই অভিমত থেকে বা এই উপলব্ধি থেকে তিনি স্থানীয় স্বায়ত্ত শাসনের ক্ষেত্রে কিছু প্রস্তাবনা উত্থাপন করেন, যেটা 1882 সালে, কত সালে বললাম শিক্ষার্থীবৃন্দু, 1882 সালে তিনি এদেশের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার ক্ষেত্রে কিছু প্রস্তাবনা উত্থাপন করেন, এবং তার মধ্যে যেটা সেই প্রস্তাবগুলি পাশ করার ব্যবস্থা করেন। সেই প্রস্তাবনার মধ্যে উল্লেখ ছিল প্রতিটি জেলায় স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রবর্তন করতে হবে, অর্থাৎ উপমহাদেশের প্রতিটি জেলায় স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রবর্তন করতে হবে। জেলা সংস্থাগুলির নাম হবে লোকাল বোর্ড, অর্থাৎ জেলার যে সংস্থাগুলি হবে সেটার নাম হবে লোকাল বোর্ড। লোকাল বোর্ডগুলিতে সরকারি কর্মচারীদের আসন সংখ্যা বেশি হবে না, অর্থাৎ সেখানে সরকারি কর্মচারীদের সেখানে নিয়োগ বেশি দেওয়া হবে না। বোর্ডগুলি সভাপতি হবেন বেসরকারি ব্যক্তি, অর্থাৎ বেসরকারি ব্যক্তিদের মধ্যে থেকে বোর্ডগুলি সভাপতি নির্বাচিত হবেন। তো এইগুলি তার কিন্তু স্থানীয় স্বায়ত্তশাসনে গুরুত্বপূর্ণ তার প্রস্তাবগুলি। পরে আছে যে বেসরকারি সদস্যগণ জনগণ দ্বারা নির্বাচিত হবেন, অর্থাৎ বেসরকারি যারা সদস্য সেই স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থায় আসবেন তারা কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হবেন। বোর্ডগুলিকে সরকার পরামর্শ বা নির্দেশ দিতে পারবেন, অর্থাৎ সেই বোর্ডগুলিকে সরকার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে পরামর্শ বা উপদেশ দিতে পারবেন। বোর্ডগুলির কাজকর্মে সরকার হস্তক্ষেপ করতে পারবে না, তবে জনগণের উপর কর আরোপ ও আদায়ের ক্ষেত্রে বোর্ডগুলির উপর সরকারি নিয়ন্ত্রণ থাকবে। অর্থাৎ এখানে উল্লেখ করা হয়েছে যে বোর্ডগুলি যে তাদের যে কাজকর্ম সেখানে সরকার সরাসরি হস্তক্ষেপ করবে না, তবে জনগণের উপর যে কর আরোপ করার ক্ষেত্রে এবং তা আদায়ের ক্ষেত্রে যে বিষয়গুলি সেক্ষেত্রে সরকার সেখানে নিয়ন্ত্রণ করবে। 7 নম্বরের সুপারিশে যেটা উল্লেখ আছে, যদি কোনো লোকাল বোর্ড তার উপর অর্পিত দায়িত্ব পালন না করে সেক্ষেত্রে প্রাদেশিক সরকার বোর্ডের বেআইনি কাজকর্ম রদ করতে পারবে। এখানে যে কথা উল্লেখ করা হলো সুপারিশে, যে যদি কোনো লোকাল বোর্ড তার উপর অর্পিত দায়িত্ব পালন না করে সেক্ষেত্রে প্রাদেশিক সরকার বোর্ডের যে বেআইনি কাজগুলি সেগুলো রদ করতে পারবেন, তবে সেই বোর্ডগুলি বাতিল করতে পারবেন না। তো এটা সুপারিশ অন্যতম প্রস্তাবনা। 8 নম্বরে আছে যে বোর্ডগুলিকে তার নির্দিষ্ট দায়িত্ব পালনের জন্য অর্থ বরাদ্দ করা হবে,
অর্থাৎ যে লোকাল বোর্ডগুলি হবে সেই বোর্ডগুলিকে তার দায়িত্ব পালনের জন্য বা তার যে ব্যয়ভার আছে সেটা মেনটেনের জন্য সরকার থেকে অর্থ বরাদ্দ করা হবে, এটা কিন্তু অন্যতম প্রস্তাবনা। 9 নম্বরে বোর্ডগুলির উপর শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, বিদ্যুৎ প্রভৃতি যাবতীয় জনহিতকর কার্যাদির দায়িত্ব ন্যস্ত থাকবে। অর্থাৎ বোর্ডগুলি এই জাতীয় কাজগুলি তারা সম্পন্ন করবে, সে তার মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, বিদ্যুৎ প্রভৃতি জনহিতকর কার্যগুলি। 10 নম্বরে গ্রাম এলাকার জনসাধারণের কল্যাণের জন্য ইউনিয়ন কমিটি গঠন করতে হবে। অর্থাৎ গ্রাম এলাকার যারা জনসাধারণ সেই এলাকার উন্নয়নের জন্য সেখানকার যে ইউনিয়ন যে কমিটি সেটা গঠন করতে হবে। তাহলে এই ধরনের যে স্বায়ত্তশাসনের ক্ষেত্রে যে তার প্রস্তাবনাগুলি পাশ করেন এবং এগুলো নিয়ে বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করেন। অন্যদিকে লর্ড রিপনের আমলে পৌরসভা সংগঠনের ক্ষেত্রেও বিরাট পদক্ষেপ গ্রহণ করা হয়। অর্থাৎ লর্ড লিটন এদেশে আসার পূর্বেও এদেশে বড় বড় শহরগুলিতে, বোম্বাই, মাদ্রাস, কলকাতা শহরগুলিতে পৌরসভা গঠিত হয়েছিল, কিন্তু সেই পৌরসভাগুলির যারা সদস্য তারা কিন্তু ছিলেন সরকার কর্তৃক মনোনীত, অর্থাৎ সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত। কিন্তু তিনি এসে যেটা করলেন, এই পৌরসভাগুলিতে তিনি মূলত সরাসরি, বিশেষ করে পৌরসভার চেয়ারম্যান এবং পৌরসভার যিনি সহসভাপতি বা ভাইস চেয়ারম্যান, এই পদগুলিতে তিনি সরাসরি কি করলেন যে নির্বাচনের ব্যবস্থা করলেন। অর্থাৎ নির্বাচনের মাধ্যমে তারা পেশাকারী সদস্যরা এই পৌরসভার চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন, সেই ধরনের কাজগুলি করলেন। এবং তার সেই থেকেই মূলত দেখা যায় যে বাংলাদেশে যে এখন পৌরসভার যে ভিতগুলি মূলত সেখান থেকে কিন্তু এইভাবে ভিতগুলি রচিত হয়। তো সেক্ষেত্রে এটাও তার একটা গুরুত্বপূর্ণ সংস্কার অন্যতম দিক। 1884 সালে বঙ্গীয় পরিষেবা আইন ইনি প্রণয়ন করেন। সেই বঙ্গীয় পরিষেবা আইনের মাধ্যমে মূলত পৌরসভাগুলি বিভিন্ন যে কাজের সম্প্রসারণ বা পৌরসভাগুলি উন্নয়ন বা তাদের যে দায়িত্বগুলি এভাবে কিন্তু বন্টন করা হয়। তাহলে এগুলি কিন্তু তার মূলত সেই স্বায়ত্তশাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসাবে পরিচিত। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা লর্ড রিপনের যে স্থানীয় স্বায়ত্তশাসনের ব্যবস্থানের যে গুরুত্বপূর্ণ দিকগুলি আমরা তোমাদের সামনে সেটা উল্লেখ করলাম। আশা করি এই অংশ তোমরা বুঝতে পেরেছো এবং তার সেই স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার মাধ্যমেই এদেশের যে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার যে ভিত রচিত হয় এবং এই বিষয়গুলিকে কেন্দ্র করি যে বেসরকারি যারা সদস্য জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারা কিন্তু ক্ষমতাপ্রাপ্ত হয়ে তারা কিন্তু জনকল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করেন। এইভাবে কিন্তু এদেশের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার কিন্তু ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন সূচিত হয় মূলত তার শাসনামলে। তো শিক্ষার্থীবৃন্দ আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখব যে তার শাসনামলের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে বিচার ব্যবস্থার সংস্কার। কি বললাম শিক্ষার্থীবৃন্দ? বিচার ব্যবস্থার সংস্কার তার শাসনামলের সবচেয়ে কিন্তু উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ সংস্কার হিসাবে পরিচিত। অর্থাৎ 1800 তিনি এদেশে ভাইসরয় হিসেবে আসার পূর্বে অর্থাৎ 1873 সালের একটা ফৌজদারি আইন বিধি অনুযায়ী যেখানে উল্লেখ করা হয়েছিল যে বোম্বাই, মাদ্রাস এরকম বড় বড় কয়েকটা, কলকাতা এরকম বড় বড় কয়েকটা শহর ছাড়া ভারতীয় বিচারকরা ইউরোপীয়দের বা ব্রিটিশদের কোনো বিচার কার্য করতে পারবেন না। কি বললাম শিক্ষার্থীবৃন্দ? যে 1873 সালে ফৌজদারি আইনবিধি অনুযায়ী যে আইনটা করা হয়েছিল যে ভারতীয় বিচারকরা কলকাতা, বোম্বাই, মাদ্রাস এরকম গুরুত্বপূর্ণ শহর ছাড়া অন্য কোথাও ইউরোপীয় বা ব্রিটিশ অপরাধীদের বিচার করতে পারবেন না। তো তাহলে দেখা যাচ্ছে যে অন্যদিকে ইউরোপীয় যারা বিচারক তারা কিন্তু সকল স্থানে, সকল এলাকার অর্থাৎ এদেশীয় এবং ইউরোপীয় সবারই বিচার করতে পারবেন। তাহলে একই যোগ্যতা সম্পন্ন এক বিচারক হওয়ার পরও বিচার ব্যবস্থার ক্ষেত্রে যে এই জাতিগত বৈষম্য এবং এই যে কি বলবো যে এই দুই বিচারের ক্ষেত্রে যে একটা অনিয়ম বা পার্থক্য, এটা দূরকরণের জন্য এই দেশবাসীদের মধ্যে, বিচারকদের মধ্যে, দেশের সচেতনবাসীদের মধ্যে এর বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হয়। এবং সেই সময় কলকাতা প্রেসিডেন্সির জনক ম্যাজিস্ট্রেট বিহারী লাল গুপ্ত, কার নাম বললাম শিক্ষার্থীবৃন্দ? যে কলকাতা প্রেসিডেন্সির জনক ম্যাজিস্ট্রেট বিহারী লাল গুপ্ত, তিনি এই বিষয়ে এই বিচার ব্যবস্থার বৈষম্য দূর করণার্থে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করেন। এবং সেই সময় সরকারের মধ্যেও এরকম একটা বৈষম্য দূরকরণের জন্য তাদের মধ্যে একটা
এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল। এবং সেই সময় লর্ড রিপনের যিনি আইন সচিব ছিলেন স্যার কোটনি ইলবার্ট, কার নাম বললাম শিক্ষার্থীবৃন্দ? স্যার কোটনি ইলবার্ট নামক তার যে আইন সচিব ছিলেন, তাকে সেই বিচার ব্যবস্থার বৈষম্য দূরীকরণের জন্য দায়িত্ব প্রদান করেন। এবং স্যার কোটনি ইলবার্ট এই সমস্যা দূরকরণের জন্য, বিচার ব্যবস্থা সমতা নিয়ে আসার জন্য উনি পার্লামেন্টে যে আইনটা পাশ করেন 1883 সালে, এবং ইলবার্টের নাম অনুসারে এই বিলটার নাম হয় ইলবার্ট বিল। শিক্ষার্থীবৃন্দ, কি বললাম যে ইলবার্ট বিল যেটা 1883 সালে পার্লামেন্টে পাশ হয়েছিল, এদেশে বিচার ব্যবস্থা ক্ষেত্রে যে বৈষম্য ছিল সেই বৈষম্য দূর করণার্থে লর্ড রিপনের যে আইন সচিব স্যার কোটনি ইলবার্ট, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তিনি তখন বিচার ব্যবস্থা এই বৈষম্য বা এই পার্থক্য দূরকরণের জন্য, সমতা সৃষ্টির জন্য যে আইনটা পাশ করলেন 1883 সালে, এবং তার নাম অনুসারেই এই আইনটার নাম হয়েছে ইলবার্ট বিল। তো শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে তোমাদের একটা অনুধাবনের অর্থাৎ 2 নম্বরের প্রশ্নের একটা পরীক্ষাতে প্রশ্ন আসে যে ইলবার্ট বিল কি। এখানে তোমাদের প্রশ্নটা পরীক্ষাতে সচরাচর ফাইনাল পরীক্ষাতে আসে, তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো তাহলে এই ইলবার্ট বিল তার সময় কিন্তু পাশ হয়, এবং যখনই ইলবার্ট বিল পাশ হওয়ার ফলে বিচার ব্যবস্থা ক্ষেত্রে যে সমতা সৃষ্টি করা হলো, এদেশবাসীরা সেই বিলটাকে অভিবাদন জানালো এবং স্বাগত জানালো। কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যে যারা ইউরোপীয় বিচারক বা ইউরোপীয় যারা নাগরিক, তারা কিন্তু এই বিলের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠলো এবং এই বিল বাতিলের জন্য তারা রাজপথে নেমে আসলো এবং তারা কলকাতা টাউন হলে জঙ্গি সমাবেশ করলো। অন্যদিকে তারা চাঁদা তুলে এই বিলটা বাতিলের জন্য বিভিন্ন জায়গাতে সভা সমাবেশ, মিছিল মিটিং করা শুরু করলো। আবার কিছু উগ্রপন্থী ইংরেজদের মধ্যে এরকম ভাবে তারা ষড়যন্ত্র শুরু করলো যে তারা লর্ড রিপনকে হাত পা বেঁধে জাহাজে তুলে তারা বিলেতে ফেরত পাঠাবে, এই ধরনের তারা চিন্তা অনেকে করতে লাগলো। তো তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে এই বিলকে কেন্দ্র করে ইংরেজদের মধ্যে একটা এই বিলের বিরুদ্ধে তারা কিন্তু রাজপথে নামলো। এবং সে সময়ে এই ইংরেজদের বা ইউরোপীয়দের বা ব্রিটিশ সরকারের এই ক্ষেত্রে চাপের কারণে লর্ড রিপন এই আইনের ক্ষেত্রে সংস্কার সাধন করতে বাধ্য হয়েছিলেন। অর্থাৎ সেই সংস্কার সাধনের মাধ্যমে, জুরির ব্যবস্থার মাধ্যমে, সেই ভারতীয় উপমহাদেশের কোনো বিচারকের আদালতে জুরির ব্যবস্থার মাধ্যমে সেখানে এই ইউরোপীয় অপরাধীদের বিচার ব্যবস্থা করার ব্যবস্থা করছিলেন। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে এই বিলটাকে কেন্দ্র করে যে ইউরোপীয়দের বা ইংরেজদের যে আন্দোলন সংগ্রাম এবং তাদের যে ঐক্যবদ্ধতা, এটা কিন্তু এই দেশবাসীদের মধ্যে এক ব্যাপক তাদের মধ্যে বিক্ষোভের সৃষ্টি করে এবং তাদের মধ্যে ইংরেজদের বিরুদ্ধে ঘৃণার বা উদ্বেগ সৃষ্টি করে। এবং তারা বুঝতে পারে যে ব্রিটিশ সরকারের কাছে তাদের কখনো কোনো কিছু ভালো কিছু আশা করা মোটেই উচিত না বা তাদের পাওয়া সম্ভব না। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে লর্ড রিপনের সময়ে এই ধরনের গুরুত্বপূর্ণ সংস্কার কিন্তু উনি সাধন করতে তার কার্যক্রম শুরু করেছিলেন। কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে ইউরোপীয়দের বা ইংরেজদের বিভিন্ন যে অসহযোগিতা, তার কিন্তু সকল সেই সংস্কারগুলি কিন্তু সম্পন্ন করা সম্ভব হয়নি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা লর্ড রিপনের যে গুরুত্বপূর্ণ যে ইলবার্ট বিলটা দেখলাম, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখানে আমরা একটু দেখবো যে পরে লর্ড সেই রিপনের কৃতিত্ব কি ছিল, অর্থাৎ তার শাসন ব্যবস্থা, তার যে কৃতিত্ব যে দিকগুলি আমরা একটু দেখি। যে ইলবার্ট বিল সম্পর্কে বিতর্ক লর্ড রিপনের মনোবলটা ভেঙে দেয়। কিছুদিনের মধ্যে তিনি পদত্যাগ করেন। বিদায়কালে তিনি ভারতীয় জনগণের কাছ থেকে অভূতপূর্ণ সম্বর্ধনা লাভ করেন। কলকাতা থেকে বোম্বাই পর্যন্ত, এখানে কলকাতা থেকে বোম্বাই পর্যন্ত রাস্তায় হাজার হাজার মানুষ দাঁড়িয়ে ভারতপ্রেমী রিপনকে বিদায় জানায়। অর্থাৎ তিনি যখন এদেশ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন, তখন কিন্তু কলকাতা থেকে বোম্বাই পর্যন্ত হাজার হাজার মানুষ সেই রাস্তায় দাঁড়িয়ে সেই ভারতপ্রেমী এই রিপনকে বিদায় জানায়। এবং সে সময় তার যে এদেশবাসীর প্রতি যে শ্রদ্ধাবোধ, এদেশবাসীর প্রতি তার ভালোবাসা এবং এদেশের উন্নয়নের জন্য তার যে পরিকল্পনা এবং আন্তরিকতা, এসবকে কিন্তু তার এসব জন্য তিনি এদেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন এবং শ্রদ্ধার পাত্র হয়ে ওঠেন। কিন্তু অন্যদিকে অনেক পাশ্চাত্য ঐতিহাসিক ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিনষ্ট করার জন্য রিপনের নীতিকে আবার দায়ী করেন। অর্থাৎ যারা
ইংরেজ বা যারা ব্রিটিশ, তারা কিন্তু রিপনের এই ধরনের শাসন ব্যবস্থাকে তারা কিন্তু ভালোভাবে দেখেননি। কিন্তু রিপনকে যথাযথভাবে বিচার করতে হলে তিনি তার কাজে কতটা সফল হয়েছিলেন তা অপেক্ষা তিনি সত্যিকার অর্থে ভারতবাসীর জন্য কি করতে চেয়েছিলেন তা বিচার করা হলো আমাদের প্রয়োজন বা দরকার। ব্রিটিশ বড়লাটদের মধ্যে রিপনই প্রথম উপলব্ধি করেন যে ভারতে ক্রমবর্ধমান মধ্যবিত্ত ও শিক্ষিত শ্রেণীকে উপেক্ষা করে ভারতে ব্রিটিশ প্রশাসনকে মজবুত করা যাবে না। ভারতবাসীদের হাতেই ভারত শাসনের দায়িত্ব ক্রমে ক্রমে দিতে হবে। তার জন্য তিনি সোপান রচনার কিন্তু চেষ্টা করেন। কিন্তু দেখা যায় যে ব্রিটিশ আমলাতন্ত্র এবং ভারতের অবস্থিত ইংরেজদের বিরোধিতার কারণে তার অধিকাংশ সংস্কারগুলি কার্যকর করা সম্ভব হয়নি। তিনি প্রথম ভারত শাসনের অধিকারকে একটি পবিত্র দায়িত্ব রূপে উনি নিয়েছিলেন বা দেখেছিলেন। অর্থাৎ তিনি এদেশের ভাইসরয় হিসেবে এসে পরেই তিনি তার সেই শাসন ব্যবস্থাকে বা এদেশের উন্নয়নের নিমিত্তে বা এদেশের জনগণের কল্যাণের নিমিত্তে তিনি কিন্তু সে তার দায়িত্ব কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে পালনের চেষ্টা করেন। কিন্তু দেখা গেল যে ইংরেজ যারা সরকারের চাপে এবং এদেশে যারা ইউরোপে যারা অবস্থান করছে তাদের বিরোধিতার কারণে তারা অনেক সংস্কারগুলি কিন্তু বাস্তবায়ন করা সে সময় সম্ভব হয়নি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কিন্তু দেখতেছি যে এই ধরনের তার যে কৃতিত্ব বা তার যে দেশবাসীর ভালোবাসা, দেশবাসীর প্রতি তার শ্রদ্ধাবোধ, এদেশের মানুষের প্রতি তার যে এদেশের মানুষের কল্যাণের জন্য যে উন্নয়নমূলক কাজগুলি তার উনি গ্রহণ করেছিলেন এবং তার ফলে তিনি কিন্তু দেশবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন এবং শ্রদ্ধার পাত্র হয়ে উঠেছিলেন। তো এগুলি ছিল তার মোটামুটি তার কৃতিত্বের অংশ। এবং তিনি একজন উদারপন্থী শাসক ছিলেন। তিনি সাম্রাজ্যবাদী নীতির ঘোর বিরোধী ছিলেন, অর্থাৎ লর্ড লিটনের সম্পূর্ণ বিপরীত ধর্মের অধিকারী ব্যক্তি ছিলেন। তো এই ছিল তার মোটামুটি কৃতিত্বের অংশ। তাহলে আমরা একটু দেখি তার মূল্যায়নে কয়েকটা প্রশ্ন রাখা হয়েছে তোমাদের জন্য। প্রথমে বলা হচ্ছে যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে জারি করেন? কি হবে? তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা অলরেডি জেনেছো, সেটার উত্তর আমি লিখে রেখেছি, লর্ড লিটন। তাহলে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে জারি করেন? উত্তর হচ্ছে লর্ড লিটন। সংবাদপত্র দমন আইন কে রহিত করেন? অর্থাৎ সংবাদপত্র দমন আইন কে রহিত করেন? উত্তর কি হবে? লর্ড রিপন। যেটা সংবাদপত্র দমন আইন যেটা লর্ড লিটন করেছিলেন, সেটা রহিত করলেন কে? লর্ড রিপন। আচ্ছা, লর্ড রিপনের শাসনামলে কি শিক্ষা কমিশন গঠন করা হয়? পরের প্রশ্নটা আছে, লর্ড রিপনের শাসনামলে কি শিক্ষা কমিশন গঠন করা হয়? উত্তর হচ্ছে কি? হান্টার শিক্ষা কমিশন। কি শিক্ষা কমিশন? হান্টার শিক্ষা কমিশন। ইলবার্ট বিল কত সালে পাশ হয়? ইলবার্ট বিল কত সালে পাশ হয়? উত্তর কি? 1883 সালে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সহজ প্রশ্ন, তোমরা সবাই পারবে আশা করি। তো এই জাতীয় প্রশ্ন এখান থেকে আসে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে তোমাদের একটা বাড়ির কাজ আছে, যেটা ছোট্ট একটা কাজ, সংক্ষেপে অনেক সময় বললাম যে অনুদমনমূলক প্রশ্নতে এটা আসে পরীক্ষাতে। সেটা হচ্ছে যে ইলবার্ট বিল কি? ইলবার্ট বিল কি ব্যাখ্যা করো। তো তোমাদের একটা বাড়ির কাজ থাকবে এবং তোমরা আশা করি, এর আগে তোমাদের আমি একটা বাড়ির কাজ দিয়েছিলাম গত ক্লাসে, আশা করি সেই কাজটা তোমরা সম্পূর্ণ করেছো। তো আশা করি এই কাজটা তোমরা দেখবে এবং বই থেকে সুন্দরভাবে পড়ে নেবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এতক্ষণ তোমাদের সামনে আজকের যে আমাদের আলোচ্য বিষয় লর্ড লিটন ও লর্ড রিপনের শাসনকালের যে বিভিন্ন দিকগুলি সেটা মানে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করলাম। আশা করি তোমরা সে বুঝতে পেরেছো এবং আমাদের যে শিখন ফলগুলি ছিল সেটা তোমরা অবশ্যই সেই শিখন ফলগুলো আলোকে আমরা সেটা আলোচনা করেছি। আশা করি সেটা আমাদের শিখন ফল সম্পন্ন হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের আবার এর পরে যে ক্লাস আছে সেই ক্লাসে আমরা নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব। তো তার আগে আমি একটু তোমাদের আর 2 মিনিট বা একটু কথা বলে নিই। সেটা হচ্ছে যে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেহেতু একাদশ প্রথম বর্ষের ছাত্র এবং এই উচ্চ মাধ্যমিক স্তরের, অর্থাৎ এই যে সময়টা একাদশ এবং দ্বাদশ, এখানে কিন্তু অনেকে মনে করে যে এখানে 2 বছর সময় পড়লে হবে এবং প্রথম দিকে তারা কিন্তু সিনসিয়ার হয় না এবং তার ফলে কিন্তু এখানে কিন্তু তোমাদের জানা রাখা প্রয়োজন, তোমাদের কিন্তু এখানে 2 বছর সময় পাবে না। অর্থাৎ 1 বছর 9 মাসের মধ্যেই কিন্তু মূলত তোমাদের যে ফাইনাল যে পরীক্ষা, বোর্ডের যে ফাইনাল পরীক্ষা, সেটা কিন্তু চলে আসে। তাহলে মূলত কিন্তু 1 বছর 9 মাস তোমাদের সময়, কিন্তু তোমাদের সিলেবাস কিন্তু ব্যাপক, যেহেতু অনেকগুলি তোমাদের বিষয় আছে এখানে, কিন্তু অনেকগুলি সে বিষয় তোমাদের সিলেবাসও সবগুলি বিষয়ের ব্যাপক সিলেবাস, কিন্তু এই সময়কে তোমাকে সেটা কভার করতে হবে। সেই জন্য প্রথম থেকে তোমাদেরকে একটু সিনসিয়ার হতে হবে পড়াশোনায়।
যে ক্লাসগুলি হচ্ছে, যে কাজগুলি তোমাদের দেওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে তুমি সেই কাজগুলি সম্পূর্ণ করো। কেননা তোমার যেহেতু তোমাদের এখানকার এসএসসি লেভেল যে বলা হচ্ছে যে জীবনের ভিত গড়ার সময়, অর্থাৎ এই স্তরে মাধ্যমে তুমি যত ভালো করবে এবং পরবর্তীতে তোমার যে হায়ার এডুকেশনের ক্ষেত্রে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে তোমার গুরুত্বপূর্ণ হিসাবে সেটা ভূমিকা পালন করবে। কেননা ভিত যদি তোমার দুর্বল হয় তাহলে তুমি উপর দিকে ভালো করতে পারবে না। তো সেই জন্যই আমি আশা করব যে তোমরা তোমাদের সেই যেহেতু ব্যাপক সিলেবাস এখানে, এবং সেই প্রথম থেকে যদি একটু সিনসিয়ার হও তাহলে তোমার সকল মানে বিষয়গুলি তুমি তোমার কি বলবো যে কোনো পড়াশোনার চাপ বলে মনে হবে না। তুমি তোমার যে ফাইনালের যে প্রিপারেশনগুলি এখন থেকে সৃষ্টি হবে, এবং এর ফলে তোমার যে জীবনের লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্য পূরণে বা তুমি তোমার সেই দিকে অগ্রসর হতে সক্ষম হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে তুমি তোমাদের সেই কাজগুলি তোমরা আশা করি সম্পন্ন করবে। আর আমি সামনে ক্লাসে তোমাদের সাথে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। তা আশা করি এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকে আলোচনা শেষ করছি। ধন্যবাদ সকলকে।